প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী জেক লেইটনকে ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স হিসেবে অনুমোদন দিয়েছে সেনেট। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে রিপাবলিকানদের সমর্থনে তিনি দায়িত্ব নেয়ার পথ পরিষ্কার করেন। তবে ডেমোক্র্যাটরা তার মনোনয়নের তীব্র বিরোধিতা করেন এবং শুনানিতে তার যোগ্যতা ও নিরপেক্ষতা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। সেনেটে ক্লিনটনের পক্ষে 51 এবং বিপক্ষে 47 ভোট পড়ে। ভোটাভুটিতে দলীয় বিভাজন স্পষ্ট ছিল। রিপাবলিকান সেনেটররা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থীকে সমর্থন করেন, আর ডেমোক্রেটিক ককাসের সদস্যরা তার বিপক্ষে ভোট দেন। জেক লেইটন এমন একটি পদে দায়িত্ব নিচ্ছেন যেখান থেকে দেশের 18টি গোয়েন্দা সংস্থার কার্যক্রম সমন্বয় ও তদারকি করা হয়। গত জুনে সাবেক ডিএনআই তুলসি গ্যাবার্ড পদত্যাগ করলে এই পদটি শূন্য হয়। তার দায়িত্বকাল জুড়ে কংগ্রেসের ডেমোক্রেটিক সদস্যদের সঙ্গে একাধিক বিষয়ে বিরোধ দেখা দেয়। তারা অভিযোগ করেছিলেন গ্যাবার্ড গোয়েন্দা সংস্থাকে নিরপেক্ষ রাখার পরিবর্তে ট্রাম্পের রাজনৈতিক অবস্থানকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এবং অতীতে ব্যাপকভাবে খণ্ডিত নির্বাচনী জালিয়াতির দাবিকেও গুরুত্ব দিয়েছেন। চলতি বছরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্প প্রশাসন আবারও নির্বাচনী নিরাপত্তাকে অন্যতম প্রধান রাজনৈতিক বিষয় হিসেবে তুলে ধরছে। যদিও বিভিন্ন সরকারি তদন্ত ও দীর্ঘদিনের গবেষণায় দেখা গেছে দেশে ভোট জালিয়াতির ঘটনা অত্যন্ত বিরল, তবুও রিপাবলিকান নেতৃত্ব নির্বাচনী ব্যবস্থা নিরাপত্তা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা বলে আসছে। We have substantial work to do, and I've made it in improving our electoral processes. It's part of national security, and I feel strongly about that. 60 বছর বয়সী জেক লেইটন পেশাগত জীবনে একজন কর্পোরেট আইনজীবী হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান সুলিভান অ্যান্ড ক্রমওয়েলে কাজ করেছেন এবং বড় বড় একীভূতকরণ চুক্তি ও মূলধন। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় রাজনৈতিকভাবে তুলনামূলক মধ্যপন্থী হিসেবে তার সুনাম ছিল এবং কমিশনের ডেমোক্রেটিক সদস্যদের সঙ্গেও সমঝোতার ভিত্তিতে কাজ করার চেষ্টা করেছিলেন। Well, we're going to keep doing it because you're not being honest and forthright. I'm not going to engage in the theater. তবে তার মনোনয়ন ঘিরে সবচেয়ে বড় বিতর্ক ছিল জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা খাতে অভিজ্ঞতার অভাব। তার সরকারি জীবন বৃত্তান্তে গোয়েন্দা সংস্থায় কাজের সরাসরি অভিজ্ঞতা নেই এবং জাতীয় নিরাপত্তা ক্ষেত্রেও দীর্ঘ অভিজ্ঞতার উল্লেখ নেই। সমালোচকদের দাবি এমন একটি গুরুত্বপূর্ণ পদে আর অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দেওয়া উচিত ছিল। To indulge the president's delusions. We know, you know, everybody in this room knows. অন্যদিকে ক্লেইটনের সমর্থকদের বক্তব্য ম্যানহাটনের ইউএস অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন জটিল মামলার সঙ্গে যুক্ত ছিলেন। তাদের মতে সেই অভিজ্ঞতা তাকে ডিএনআই হিসেবে দায়িত্ব পালনের জন্য যথেষ্ট প্রস্তুত করেছে। ক্লেইটনের অনুমোদনের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসন নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থাগুলোর নেতৃত্বে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম হলো। এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রাজনৈতিক বিতর্কের বাইরে থেকে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখে এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন হুমকি মোকাবেলায় কার্যকর নেতৃত্ব দেয়া। দেশে এবছর হামে আক্রান্তের সংখ্যা 2300 ছাড়িয়েছে, যা গত 35 বছরের মধ্যে সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন শিশুদের টিকাদানের হার ধারাবাহিকভাবে কমে যাওয়াই এই পরিস্থিতির অন্যতম প্রধান কারণ। সিডিসি জানিয়েছে এ পর্যন্ত 44টি স্টেটে মোট 2318টি সংক্রমণ শনাক্ত হয়েছে। যদিও এই বছর এখন পর্যন্ত হামে মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবুও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন। Measles is so contagious that numbers certainly will climb. These people don't believe in science. অ্যারিজোনার ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি বলেন, হাম বিশ্বের সবচেয়ে সংক্রামক রোগগুলোর একটি, তাই টিকাদানের হার না বাড়লে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। তার ভাষায়, বিজ্ঞানকে অস্বীকার করলেও ভাইরাস তার কাজ বন্ধ করবে না। তিনি বলেন, সমাজে ব্যাপক টিকাদান কর্মসূচির কারণেই মানুষের গড় আয়ু বেড়েছে এবং বহু প্রাণঘাতী সংক্রামক রোগ নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু টিকা সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি তৈরি করছে। কেলির অভিযোগ, স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির টিকা নিয়ে মন্তব্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ICE also has to do a better job providing what these facilities to make them safe, and that includes making sure there aren't outbreaks of things like measles. সম্প্রতি অ্যারিজোনার ফ্লোরেন্স এলাকায় আইস পরিচালিত আটক কেন্দ্রগুলোতে হামের সংক্রমণ ধরা পড়ে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কেলি বলেন, আটক কেন্দ্রগুলোকে নিরাপদ রাখা, সংক্রামক রোগের বিস্তার রোধ করা এবং সেখানে থাকা ব্যক্তিদের যথাযথ স্বাস্থ্যসেবা ও পুষ্টি নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব। এই ঘটনার পর তিনি ও অ্যারিজোনার আরও কয়েকজন আইন প্রণেতা হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠান। তবে আইস পরে জানায় 20 জুলাই পর্যন্ত ওই কেন্দ্রগুলোতে আর কোনো সক্রিয় হাম রোগী ছিল না।
CDC reported over 2,300 cases in 44 states in the United States. অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির হেলথ অবজারভেটরির মেডিকেল ডিরেক্টর ডক্টর রেবেকা শানেনশাইন বলেন, গত এক দশকে বিশেষ করে স্কুল পড়ুয়া শিশুদের মধ্যে টিকাদানের হার কমেছে। তার মতে, অতীতে আন্তর্জাতিক ভ্রমণের মাধ্যমে হাম ভাইরাস আমেরিকায় প্রবেশ করলেও এখন কম টিকাদানের কারণে ভাইরাস সহজেই এক সম্প্রদায় থেকে আরেক সম্প্রদায়ে ছড়িয়ে পড়ছে। Historically, international travel has been the reasons why we have had measles introduced into the United States. But over the last decade or so, we've also had declining measles immunization rates. তিনি আরো সতর্ক করে বলেন, নতুন নতুন প্রাদুর্ভাব ও সংক্রমণ বৃদ্ধির প্রবণতা ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি সঠিক পথে এগোচ্ছে না। যদিও আমেরিকা হামের নির্মূল মর্যাদা হারাবে কিনা তা এখনই বলা সম্ভব নয়। But we keep seeing more and more outbreaks, spread of the outbreaks, and then new introductions. And what we're seeing is an increase. ম্যারিকোপা কাউন্টির হেলথ ডিপার্টমেন্ট এরই মধ্যে বিভিন্ন রেস্টুরেন্ট, শপিং মল এবং অ্যারিজোনার ডায়মন্ডস ব্যাক্সের হোম ভেন্যু চেইজ ফিল্ড সহ একাধিক স্থানে সতর্কতা জারি করেছে। কাউন্টিটিতে চলতি বছর ইতিমধ্যে 25টি হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। As a public health practitioner and as a parent, it's concerning. স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হল MMR টিকার 2টি ডোজ গ্রহণ করা, যা প্রায় 97% কার্যকর। নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে শিশুদের নির্ধারিত সব টিকা সম্পূর্ণ করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি বা শ্বাসতন্ত্রের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য কর্মকর্তারা। ডাকযোগে ভোটদানের নিয়ম আরও কঠোর করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ কার্যকর করার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে ট্রাম্প প্রশাসন। কিন্তু সাবেক ফেডারেল প্রসিকিউটর জয়েস ভ্যান্স মনে করেন, এই পদক্ষেপের পেছনে রাজনৈতিকের চেয়ে আইনি কৌশলই বেশি কাজ করছে। তার ভাষ্য, মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসায় সুপ্রিম কোর্ট সম্ভবত এই মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিতে চাইবে না। একই সময়ে সাবেক ডেমোক্রেটিক সেনেটর বারবারা বক্সার সতর্ক করেন, সেভ আমেরিকা অ্যাক্ট পাশ হলে নারী, সংখ্যালঘু এবং অন্যান্য নির্দিষ্ট জনগোষ্ঠীর ভোটাধিকার প্রয়োগ আরও জটিল হয়ে পড়তে পারে। ট্রাম্প প্রশাসনের নির্বাহী আদেশ অনুযায়ী ভোটার তালিকা যাচাইয়ে ফেডারেল সংস্থাগুলোর ভূমিকা বাড়ানো এবং মেইল ইন ব্যালট বিতরণে নতুন নিয়ম চালুর প্রস্তাব করা হয়েছে। কিন্তু 23টি স্টেট এর বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছে। তাদের যুক্তি, সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার ক্ষমতা মূলত স্টেটগুলোর হাতে এবং ফেডারেল সরকার সেই ক্ষমতা নিজেদের হাতে নিতে পারে না। নিম্ন আদালত ইতিমধ্যেই প্রশাসনের নির্দেশনা স্থগিত করেছে। এখন সেই সিদ্ধান্ত বাতিলের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ট্রাম্প প্রশাসন। সাবেক ফেডারেল প্রসিকিউটর জয়েস ভ্যান্সের মতে, সুপ্রিম কোর্টে মূল প্রশ্ন হবে শুধু নীতির বৈধতা নয়, বরং নির্বাচনের এত কাছাকাছি সময়ে নতুন নিয়ম কার্যকর করা কতটা গ্রহণযোগ্য তার বিবেচনা করা। তার ভাষায়, আদালতের বিবেচনায় সময়ের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এদিকে সংবিধান বিশেষজ্ঞ লিয়া লিটম্যানও মনে করেন, নির্বাচন পরিচালনার ক্ষমতা ঐতিহাসিকভাবে স্টেটগুলোর হাতে থাকায় ফেডারেল সরকারের এই উদ্যোগ বড় সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে। রাজনৈতিক অঙ্গনেও একই ইস্যুতে তৈরি হয়েছে অচলাবস্থা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনেট মেজরিটি লিডার জন থুনের প্রতি আহ্বান জানিয়েছেন সেভ আমেরিকা অ্যাক্ট পাশ না হওয়া পর্যন্ত সেনেটের অধিবেশন চালিয়ে যেতে। এমনকি বিলটি দ্রুত পাশ করতে ফিলিবাস্টার নিয়ম বাতিলেরও আহ্বান জানিয়েছেন তিনি। তবে জন থুন স্পষ্ট করে বলেছেন, কয়েক সপ্তাহ ধরে আলোচনা হলেও বিলটি নিয়ে এখনও সেনেটে পর্যাপ্ত সমর্থন তৈরি হয়নি, ফলে প্রয়োজনীয় ভোট ছাড়া এগিয়ে যাওয়া বাস্তবসম্মত নয়। পাঞ্চবোল নিউজের সহ-প্রতিষ্ঠাতা জেইক শেরম্যানের বিশ্লেষণ অনুযায়ী বিলটি সেনেটে পাশ করানো সহজ হবে না, কারণ অনেক রিপাবলিকান সেনেটরও দীর্ঘ সংশোধনী বিতর্ক এড়াতে চান, যা নির্বাচনের ঠিক আগে রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। অন্যদিকে ডিসপ্যাচের সিনিয়র রাইটার ডেভিড ড্র্যাকার বলেছেন, ভোটার পরিচয় যাচাইয়ের মতো কিছু বিষয়ের প্রতি জনসমর্থন থাকলেও অধিকাংশ ভোটারের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং অর্থনীতি। ফলে ভোটিং আইন নিয়ে বিতর্ক নির্বাচনী প্রচারণার প্রধান ইস্যু হয়ে উঠবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। এদিকে সাবেক ডেমোক্রেটিক সেনেটর বারবারা বক্সারের অভিযোগ, সেভ আমেরিকা অ্যাক্ট শুধু পরিচয় যাচাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তার দাবি, প্রস্তাবিত কিছু বিধান নির্দিষ্ট জনগোষ্ঠীর ভোটাধিকার প্রয়োগকে কঠিন করে তুলতে পারে, যা ভোটার দমনের শামিল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে, ভোটিং নীতি ও নির্বাচন নিরাপত্তা নিয়ে বিতর্ক আরও তীব্র হতে পারে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত এবং সেনেটের সেভ আমেরিকা অ্যাক্টের ভবিষ্যৎ দুটি মধ্যবর্তী নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে।
প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন আইন প্রণেতা ও বিশিষ্টজনরা। মঙ্গলবার ক্যাপিটল হিলে আনুষ্ঠানিকতা শেষে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথিড্রালে গ্রাহামের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ মিত্র ও প্রয়াত সিনেটরের প্রতি শ্রদ্ধা জানান। সেখানে দেয়া বক্তৃতায় তিনি গ্রাহামকে তার প্রিয় বন্ধু এবং দেশের মহান ব্যক্তি হিসেবে অভিহিত করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে গত 11 জুলাই 71 বছর বয়সে মারা যান সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। মঙ্গলবার ক্যাপিটল হিলে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন উভয় দলের আইন প্রণেতা ও বিশিষ্ট ব্যক্তিরা। সামরিক বাহিনীর চাকরি জীবনের সম্মানে এ সময় বাজানো হয় বিমান বাহিনীর ব্যান্ড। স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে সেনেট মেজরিটি লিডার জন থুন গ্রাহামের বৈশ্বিক প্রভাব ও অবদানের কথা উল্লেখ করেন। Lindsey was a towering figure here in the Senate and on the international stage. His leadership on national security and our national defense is well known. গ্রাহামের অসামান্য ব্যক্তিত্ব ও সহনশীল রাজনীতির কথা তুলে ধরেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। I remember Lindsey Graham as a man who loved people. And because he loved people, he was willing to reason with them, to respect them, and ultimately to persuade them. দেশের প্রতি তার অবদান স্মরণ করে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন চ্যাপলিন ব্যারি ব্ল্যাক। We proclaim your generosity to this nation and world by giving us the gift. শ্রদ্ধা নিবেদনকালে কফিনের কাছে যান গ্রাহামের বোন ডার্লিন গ্রাহাম সহ পরিবারের সদস্যরা। এছাড়া সেনেট মাইনরিটি লিডার চাক শুমার, সেনেটর সুজান কলিন্স ও টেড ক্রুজ সহ বহু আইন প্রণেতা কফিনে শেষ শ্রদ্ধা জানান। ক্যাপিটালের অনুষ্ঠান শেষে গ্রাহামের কফিন নিয়ে যাওয়া হয় ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথিড্রালে। সেখানে উপস্থিত হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট, স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এবং সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রেট ক্যাভানা সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও এ সময় শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। স্মরণসভায় গ্রাহামের ভাতিজি এমিলি বক্স রবার্টস বক্তব্যে তার চাচাকে একজন নিঃস্বার্থ জনসেবক হিসেবে উল্লেখ করেন। He was a humble man from humble beginnings and he never forgot that. He took care of people in need. He defended the defenseless. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ মিত্র ও প্রয়াত সেনেটরকে অভিহিত করেন দেশের ইতিহাসের এক বিশাল ব্যক্তিত্ব ও খাঁটি আমেরিকান হিসেবে। একই সাথে ট্রাম্প তাদের শুরুর দিকে রাজনৈতিক বৈরিতা এবং পরবর্তীতে তা গভীর বন্ধুত্বে রূপ নেয়ার গল্পও শোনান। That was the beginning of a friendship in a way. But it was Lindsey who had the last laugh because while I blew up his phone for one day, we became great friends, and Lindsey did not stop calling me for the next 10 years. It was not easy. বক্তব্যের শেষ দিকে ট্রাম্প বলেন, গ্রাহাম আমেরিকার ইতিহাসে এক কিংবদন্তি হিসেবে বেঁচে থাকবেন। ওয়াশিংটনের রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে বুধবার জন্মস্থান সাউথ ক্যারোলাইনায় সমাহিত করা হবে লিন্ডসে গ্রাহামকে। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকের প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছে ধর্মীয় নেতারা। হোয়াইট হাউসের কাছে সমবেত হয়ে বিক্ষোভকারীরা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের পরোয়ানা অনুযায়ী নেতানিয়াহুকে গ্রেফতার করতে সরকারের প্রতি আহ্বান জানান। নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যের সংঘাতের মূল কারিগর হিসেবে অভিহিত করেন তারা। নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানির সঙ্গে তীব্র বাকযুদ্ধ ও চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যেই মঙ্গলবার ওয়াশিংটন সফরে আসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। There's an imposter coming to the White House. তার সফরকে কেন্দ্র করে রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করে ইহুদি সংগঠন সহ বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, বিভিন্ন বিশ্বাস সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে হোয়াইট হাউসের কাছাকাছি এলাকায় এই বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভে অংশ নেয়া নেটুরি কার্টা ইন্টারন্যাশনাল নামের ইহুদি অর্থোডক্স সংগঠনের রেবাই ইসরায়েল ডোভাইট ওয়েজ বলেন, নেতানিয়াহু ইহুদি ধর্মকে হত্যা, দখল ও নিপীড়নের অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। As a cudgel to murder, to occupy, to oppress a people
in the name of this holy religion of Judaism. রেবাই আরো বলেন, সত্যিকারের ধর্মে বিশ্বাসীরা কোনো ধরনের ইহুদি রাষ্ট্রকে মেনে নেবে না, বিশেষ করে যে রাষ্ট্র নিপীড়ন ও গণহত্যার উপর প্রতিষ্ঠিত। We will never accept any form of a Jewish state, and certainly not a so-called Jewish state that comes by oppressing, killing, genocide, murdering, atrocities, torturing. নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী, ইসরায়েল রাষ্ট্র বিশ্বের ইহুদিদের প্রতিনিধিত্ব করে না, এমন সব বার্তা সম্বলিত নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন তারা। এ সময় তাদের কারো কারো হাতে প্যালেস্টাইনের পতাকাও দেখা যায়। Anti-Zionism is not anti-Semitism. একই স্থানে বিক্ষোভে অংশ নেওয়া খ্রিস্টান সংগঠন ফ্রান্সিসকাস অ্যাকশন নেটওয়ার্কের প্রতিনিধি এলি ম্যাকার্থি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং সংঘাতের মূল কারিগর নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এখানে বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষেরা একত্রিত হয়েছেন। Today we had a multi-faith, non-violent witness of Jewish and Christian and Muslim and groups here in DC. We're here to resist the architect of war, Benjamin Netanyahu. ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং সাধারণ মানুষের জমি দখলের তীব্র সমালোচনা করেন তিনি। You know, we're trying to keep the pressure on our president as a democracy to do what's consistent with human dignity and human rights. অন্যদিকে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীরা প্যালেস্টাইনের পতাকা উড়িয়ে ও সাইরেন বাজিয়ে নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের প্রতিবাদ জানান। এই বিক্ষোভে যোগ দিয়া জয়ী নামের এক বিক্ষোভকারী বলেন, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী, তার স্থান কেবল কারাগারে। I mean, for starters, Benjamin Netanyahu is a war criminal. He doesn't belong in our country. The only place he belongs is locked up with the ICC. যুদ্ধাপরাধের অভিযোগে 2024 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানান এই বিক্ষোভকারী। Well, I demand that the United States government follow the ICC warrant and arrest Netanyahu, turn him over to international court to be held accountable for his actions in orchestrating the genocide of the Palestinian people. প্যালেস্টাইনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, অপরাধীদের একদিন অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। Palestine, we send our love, we send our prayers, and we're doing everything we can out on the streets. You will not get away with the crimes you committed. It's a matter of time. এমন বিক্ষোভের মধ্যেই হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর পূর্ব নির্ধারিত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ইরান নীতি এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে বিভিন্ন কৌশলগত বিষয়ে দুই নেতার মধ্যে এই আলোচনা হয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে এই বৈঠককে খুবই ইতিবাচক এবং ফলপ্রসূ বলে অভিহিত করেছেন। বৈঠক শেষে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, কেবল কথার কথা নয়, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অভিন্ন লক্ষ্য নিয়ে আলোচনা হয়েছে। একই দিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হয়। জেলেনস্কি জানান, বৈঠকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ইন্টারসেপ্টর উৎপাদনে কিয়েভকে লাইসেন্স দেয়া এবং রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা পুনরায় সচল করার কূটনৈতিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশের মধ্য পশ্চিম অঞ্চলের মোহনীয় এক নদীর নাম হোয়াইট রিভার। ইন্ডিয়ানা থেকে ইলিনয় স্টেট পর্যন্ত বিস্তৃত প্রায় 400 মাইল দীর্ঘ এই নদী যেন ইন্ডিয়ানার হৃদস্পন্দন। হোয়াইট রিভারকে ঘিরে ইন্ডিয়ানার বাসিন্দাদের আবেগ ও ভালোবাসারও যেন কোনো কমতি নেই। কোথাও হাঁটু পানি, আবার কোথাও বা গভীর জলের রুদ্র রূপ। নদীর এই ভূমাত্রিক সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। ইন্ডিয়ানার হোয়াইট রিভারও যেন প্রকৃতির অপার সৌন্দর্য নিয়ে প্রকৃতিপ্রেমীদের কাছে ডাকে। বিশেষ করে সামারে দুপাশের সবুজের সমারোহের মাঝে শান্ত হোয়াইট রিভারে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়া যায় আপন মনে। Many people, many different situations, and a lot of fish. It's a great spot. It's very interesting. দূর পরবাসে এমন নয়নাভিরাম নদীর সান্নিধ্য পাওয়া নদীমাতৃক দেশ বাংলাদেশে বেড়ে ওঠা মানুষদের কাছে যেন কিছু সময়ের জন্য মাতৃভূমিতে ফিরে যাওয়ার মতো অন্যরকম অনুভূতি। আমরা হাওরের মানুষ, আমরা নদীর মানুষ, এই দেশ দূর দেশে আসেও আমরা ওইসবের কথাই মনে পড়ে এই সমস্ত জায়গায় আসলে। তো হোয়াইট রিভারে মানে আজকে তীরে দাঁড়িয়ে আমি সুরমার কলতান শুনি, আমি হোয়াইট রিভারে দাঁড়িয়ে কুশিয়ারার কলতান শুনি, পদ্মা মেঘনার কলতান শুনি। আমার মতো আরও অনেকেই যাদের মধ্যে দেশের টান এখনও রয়ে গেছে, তারা নদী দেখলে আর বসে থাকতে পারে না, চলে আসে।
প্রকৃতির সান্নিধ্য যারা ভালোবাসেন, নদীর শান্ত রূপ তাদের মনে এনে দেয় অদ্ভুত এক প্রশান্তি। আমেরিকাতে এত দূরে এসেছি আমরা, এই হাজার হাজার মাইল দূরে, তো নদী দেখলেই আমাদের মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি জাগে। হ্যাঁ, বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি সবসময় নদী দেখলেই মনে হয় একটু কাছে যাই, একটু পানিটা ছুঁয়ে দেখি। এই সুদীর্ঘ হোয়াইট রিভারের দুপার ধরেই বিকশিত হয়েছে জনপদের নানা কর্মচাঞ্চল্য ও কোলাহল। Most of all the historic sites are downtown. Idle Jordan, Indiana State Museum. Idle Jordan has a lot of Native American and Southern stuff. And the Indiana State Museum. নদীর সাথে সভ্যতার মেলবন্ধন চিরকালীন, আর সেই ঐতিহ্যের সোনালী সুতোয় গাঁথা রয়েছে এই হোয়াইট রিভার। নদীর নাম হোয়াইট রিভার হলেও এর পানি কিন্তু সাদা না। ইন্ডিয়ানার কোল ঘেঁষে 360 মাইলের দীর্ঘ এই নদী যেন ইন্ডিয়ানার শিল্প, সাহিত্য, অর্থনীতি, জীবনবোধ সব কিছুর সাথে ওতপ্রোতভাবে মিলেমিশে আছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।